বিভিন্ন প্রতীক নিয়ে আসছেন আমাদের দৈনন্দিন জীবনে স্বাধীনতার কত রূপক অর্থ হতে পারে। আমি আর বিস্তারিত না বলে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তিনজন অতি গুণী শিল্পীকে পরবর্তী পরিবেশনার জন্য। সমুদ্র ও জলাশয়ের কাব্য। আমরা কি লিটন ভাইয়ের জন্য একটা করতালি পেতে পারি? সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি নিজের জন্য একটু নিজে শোনার জন্য বুঝে নিচ্ছি। একটু মিউজিকটা আরেকবার একটু দিলে খুব ভালো হতো। একটু বাড়িয়ে দাও মিউজিকটা। সন্ধ্যা নামার আগে সমুদ্র সৈকতে ঠিক একই জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে। সে তাকিয়ে থাকে সমুদ্রের গভীরে, যতটা গভীরে দু চোখ যায়। 1 বছর আগে তার বাবা মা দুজনেই সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল। ওরা আর ফেরেনি। সেই থেকে সে ঠিক এইখানেই অপেক্ষা করে, যদি তার বাবা মা ফিরে আসে। সে শুনেছে জেলেরা বলাবলি করে সমুদ্রের মাঝখান থেকে কোনো মানুষের কথা কানে ভেসে আসে। শোনা যায় আজানের ধ্বনি। ছেলেটি গভীরভাবে কান পেতে থাকে, কিন্তু কোনোদিন তা শোনেনি। সেদিন ছেলেটি একইভাবে বসেছিল সমুদ্রের সৈকতে। সন্ধ্যা সমাগত। সমুদ্রকে ছুঁয়ে আকাশের যে অংশে সূর্য অস্তমিত হয়েছিল,
সেখানে সোনালি রঙের আভায় ভরে উঠেছিল প্রতিদিনের মতো। নির্জন সমুদ্র সৈকতে সে দেখতে পেল এক দেবীরূপী নারী হাঁটু জলে দাঁড়িয়ে একটি মাটির পাত্র জল দিয়ে পরিপূর্ণ করছে, আবার সে জল ঢেলে দিচ্ছে। অনেকক্ষণ ধরে তিনি একই কাজ করছেন। দূর থেকে ঠিক তার মায়ের মতো মনে হলো। পরক্ষণেই ভাবল হয়তোবা পৃথিবীর সকল মায়েদের অবয়ব দেখতে একই রকম। বালকটির আগ্রহ হলো মহিলা একাকে কি করছে জানতে, তাই সে নিকটে গিয়ে গেল। কিছু বলার আগেই মহিলাটি বললেন, আমি জানি তুমি কে, কেন এখানে এসেছো। তুমি আমাকে জননী বলে ডাকতে পারো। চেয়ে দেখো ওই মহাসমুদ্র আমাদের সামনে। বলতে পারবে কোন বৈশিষ্ট্যের কারণে এই বিশাল এলাকাটাকে আমরা সমুদ্র বলি? এ কি শুধুই জলরাশি? এই সমুদ্রের জল কতটা ভয়ঙ্কর, অশান্ত, কিন্তু যখন একই জল একটা পাত্রে নেই তখন কেমন শান্ত, স্থির। বালকটি শুধু শুনেই চলেছে। যদি সমুদ্রের সকল জলরাশি অসংখ্য পাত্র ভরে তুলে নেওয়া হয়, তবে এই বিস্তীর্ণ এলাকাকে কি নামে ডাকা হবে? বালকটি মনে মনে খুশি হলো যে সে তখন তার বাবা মাকে খুঁজে পাবে। এক দূরে চলে যাবে ওই সে গভীরে। তাহলে তো এটা হবে বালির সমুদ্র কিংবা মরুভূমি। সমুদ্র তো কখনো শুকিয়ে ফেলা যায় না। সমুদ্র শুকিয়ে যেতে পারে, তৈরি হতে পারে জলাশয় কিংবা ডোবায়। বালকটি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে জননীর দিকে। তবে শোনো, এই বলে ওরা দুজন সৈকতে উঠে আসে। বালকটি অপলক তাকিয়ে থাকে সমুদ্রের গভীরে। চারপাশে আবছা অন্ধকার আর দূরে আলোর রেখা জলের রাশির উপর খেলা করছে। জননী বালকটির হাতে একটি ঝিনুক দিয়ে বললেন, এটি তোমার কাছে রেখে দিও। জননী কথা বলছেন, বালকটি যেন তার কথাগুলো শুধু শুনছে না, সে কল্পনার ডানা মেলে ভেসে বেড়াচ্ছে। লা 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 লা, সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। সেদিন ছিল আকাশ অন্ধকার করা মেঘ, ঝুমঝুম অবিরাম ঝরছিল বৃষ্টির ধারা। কোথাও কোনো জনমানবের নেই দেখা। খানিক পরপর চলছিল প্রবল শব্দে বজ্রপাত, সাথে বিদ্যুতের চমক আকাশের বুক জুড়ে রচনা করছিল আলোর বর্ণমালা। এই অন্ধকার বনের ভেতর দিয়ে ধীর পদক্ষেপে ধীর গতিতে হেঁটে চলেছে এক মাঝ বয়সী যুবক। তার কাঁধের উপর ছড়িয়ে থাকা কেশরাজি হতে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পরনের লম্বাল খেলাবে মাটিতে পড়ছে। এতটা দূর থেকেও তিনি চলছেন নির্বিকার। দীর্ঘকাল লোকালয় হতে অনেক দূরে ধূসর পর্বতে নির্জন বাস কাটিয়ে তিনি এখন ফিরছেন তার মাতৃভূমিতে, যেখানে এককালে ছিল স্বচ্ছ জলাশয়, ছিল সবুজ বনানী আর পাখপাখালির সমারোহ। চলার পথে তার মানুষ পটে উকি দেয় শৈশব আর কৈশোরের সেই দিনগুলো। মনে পড়ে সেই কালো রাতের কথা, যে রাতে তিনি তার বাবা মা সহ পরিবারের সবাইকে হারিয়ে বাঁচার তাগিদে ধূসর পর্বতের পথে যাত্রা করেছিলেন। তখন তার বয়স ছিল 15। আপন মনে পথ চলছেন তিনি, ধীর গতিতে কিন্তু দৃঢ় পদক্ষেপে। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তার বেশ নিকট হতে একটি শব্দ ভেসে আসলো। দাঁড়াও অধি, শোনো বলে আজ করো না কোনো অবহেলা। চেয়ে দেখো ওই পথপানে তোমার এখনো রয়েছে বেলা। এসেছ যে পথে, যাচ্ছ যে পথে,
সেই বটটা কি তোমার? কার তুমি এত সব আয়োজন ভেবেছ কি একবার? তোমার পায়ে মারিয়ে চলেছ শত ভাগ প্রাণ, শত শত তুচ্ছ স্বার্থ করে চরিতার্থ পথ চলো অবিরত। যে দেখো ওই ঈশান কোণে আর নৈরিত কোণে, হায় রে অবাগা প্রতীক প্রভুর আমার কথা কি শুনে। কণ্ঠটি যেন কোনো এক জাদুর আকর্ষণে তাকে টানছে। তার পা দুটো যেন অচল অবশ পেয়ে গেল। তিনি অনড় মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। খানিক পর একটি হাত তার কাঁধ স্পর্শ করে তিনি যেন সঙ্গীত ফিরে গেলেন। পিছনে ফিরে দেখলেন একটা বৃদ্ধ দাঁড়িয়ে, বয়সের ভারে তেমনি নুচ্ছ। হঠাৎ বিজিবি চোখে বৃদ্ধের চেহারা ক্ষণিক দেখতে পেলেন তিনি। তার বৃষ্টি স্নাত জাটা চুল আর দাড়ি হোকে মুখ ঢাকা, গভীর দুটো চোখ যেন দুটি নক্ষত্র। কে হে আপনি প্রতীক? দেবদূতের মতো আবির্ভূত হলেন এই দুর্যোগ কালে। তিনি দুটো হাত আকাশ পানে তুলে প্রথমবারের মতো করলেন, আমি সেই দুঃখিনী মায়ের অভাগা সন্তান, যে মা নিরন্তন আকাশের বুকে লিখছে এক করুণ মহাকাব্য। তার অশ্রু জলে সিদ্ধ আমার এই দেহ। আমি শিহরিত, আমি উদ্বেলিত, চলেছি আমার মায়ের দিকে। মাগো, এই বুকের পাঁজরে সযত্নে রেখেছি তোমার কাব্যগাথা। তোমার চরণে খাই দেবে কি আজ? মনে সংশয়ে জাগে ব্যথা। বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম। আপনারা করুন, বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম, ফিরায় না জাননি। বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম, দিন দিনে কেউ চাই না তুমি আরে রাখিবে জানি গো। এই যে হেরি তমস ঘন পুরাণ কমন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম। এক দমকা বাতাস এসে তার গায়ের আলখাল্লাটি খানিক সরিয়ে দিয়ে উন্মুক্ত করে দিয়ে গেল বক্ষদেশ। সোনালি আবার আলোকিত হয়ে উঠল চারপাশ। বৃদ্ধ আবেগঘন কণ্ঠে বলে উঠল, সোনার পাঁজর, ওই তো সেই সোনার পাঁজর। এই পাঁজরে লুকোনো রয়েছে মুক্তির সেই বারতা। এই তো সেই ব্যক্তি যার অপেক্ষায় এতগুলো বছর ধরে আমি পথ চেয়ে আছি। আসুন আসুন, আপনাকে বলার অনেক কথা আছে। আসুন, ওইখানটায় ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে একটু বসি। আমার যে যেতে হবে তারা আছে, এখন বসবো না। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আর সে কারণে আপনাকে একটু বসতে হবে। এতগুলো বছর আমি এই পথের ধারে শুধু আপনার অপেক্ষায় প্রহর গুনেছি, একটি গল্প শোনাবো বলে। তিনি মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধকে অনুসরণ করে যাচ্ছেন। কি সেই গল্প? কাকে নিয়ে সেই গল্প? এটি সেই মেয়ের গল্প, যে মেয়েটি সমুদ্র হতে চেয়েছিল স্বচ্ছ এক জলাশয়। সমুদ্র জলাশয়? হ্যাঁ, আপনাকে শোনাবো সমুদ্র জলাশয়ের কাব্যগাথা। তবে আসুন একটু বসে।
এই বলে দুজনায় কৃষ্ণচূড়া গাছের তলায় এসে বসলেন। তখনও চারিদিকে অঝোর ধারায় বর্ষণ চলছে। মেয়েটি সমুদ্র হতে চেয়েছিল, এককালে সে তাই ছিল। তখন সবেমাত্র তার মাঝে যৌবনের এই ঝুঁকি, উচ্ছ্বাস আর উচ্ছ্বাস। তুরন্ত সেই মেয়েটির উজ্জ্বলতা ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, উথাল পাথাল, উথাল পাথাল, বাধাহীন স্রোতধারা মেয়েটিকে ভাসিয়ে নিয়ে চলে দিক বিদিক। কিনারার বাঁধে চড়ে লাফিয়ে লাফিয়ে ফনা তুলে যায় উচ্ছল বিমালা। মেয়েটি অতই এক সমুদ্র হয়ে গিয়েছিল। দীঘল কেশে দেবী বেশে সোনার মেয়ে হাসে, ঢেউয়ের দোলায় পরাণ ভোলায় আনন্দে সে ভাসে। দীঘল কেশে দেবী বেশে সোনার মেয়ে হাসে, ঢেউয়ের দোলায় পরাণ ভোলায় আনন্দে সে ভাসে। মায়ের ভাইয়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। লা 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 লা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কালে কালে সেই সমুদ্রের তলদেশ জুড়ে দেখা দেয় ভালো অসংখ্য আগ্নেয়গিরি নির্গত করে থাকে লাভা। ছায়ার মাসকে ছাড়িয়ে বাতাসে ভেসে আসে এমনি লাভা আর লাভা, লাভা আর লাভা। সমুদ্রের ঢেউ আর উত্তাল হয়ে ওঠে। ঘূর্ণি বাতাস এসে মেয়েটিকে বলে, শোনো মেয়ে, ওঠো লাভা নয়, ও জমাট লাভা। মেয়েটি পরোয়া করে না, বই চলে আপন গতিতে, ছড়ায় রঙিন আভা। তখন মেয়েটি ছিল সীমাহীন এক সমুদ্র। এরপর স্তরে স্তরে লাভা জমে দেখা দিল দ্বীপ, দ্বীপের পরে দ্বীপ, দ্বীপের পরে দ্বীপ। সমুদ্রের বিশালতা ক্রমেই সংকুচিত হয়ে তৈরি হলো অসংখ্য অলিগলি। এভাবেই একদিন সমুদ্রটি বিচ্ছিন্ন হয়ে গেল তার চির চেনা জলরাশি হতে। মেয়েটি এখন আর আগের মতো সীমাহীন সমুদ্র নয়। এখন মেয়েটি কেবলই একটি জলাশয়, একটি ছোট্ট পুকুর। পুকুরের চারদিকে উঁচু বাঁধের সীমারেখা, শান বাঁধানো ঘাট। একটু দূরেই তৈরি হয়েছে একটি বিশাল দিঘি। ছোট্ট পুকুরটিতে আগের মতো ঢেউয়ের নাচন নেই, তার সেই গর্জন কিংবা বালুর তট। এখন সে নীরব, নিথর, নিশ্চুপ, স্বচ্ছ এক জলাশয়। সেখানে রাজহংস ভেসে বেড়ায়, মাছেরা খেলা করে, কুকুর বেড়ালেরা চুপচুপ করে জল পান করে যায়। ক্লান্ত পথিক ক্ষণিক বসে বিশ্রাম নেয় জলাশয়ের পাড়ে, পিপাসা মেটায় তার জলে। কেউ বা শান বাঁধানো ঘাটে এসে পুকুরের শান্ত জলে নিজের রূপ দেখে মোহিত হয়, পুকুরের জলে অবগাহন করে তৃপ্ত হয়। ডাকুক ডাকুকি আরো কত কি চলে তার বুক জুড়ে অবিরত। এত কিছুর মাঝেও মেয়েটি ভাবলে সে একেবারে ভুলেই গেছে যে একদিন সে ছিল এক উত্তাল সমুদ্র। মেয়েটি যখন থেকে জলাশয়ে রূপ নিল, তারপরে অনেকগুলো দিন পেরিয়ে গেল। এখন মেয়েটি আর সমুদ্র হতে চায় না,
সে তার বুকে ধারণ করে গ্রহ নক্ষত্র আর ছায়াপথ। তার চারদিকের গহীন বন যেন রচে কল্পতরুর রথ। জল টলমল নিটল জলে শাপলা শালুক ফোটে, কাজলা মেয়ে রাজলা ভরে শামুক ঝিনুক ওঠে। জল টলমল নিটল জলে শাপলা শালুক ফোটে, কাজলা মেয়ে রাজলা ভরে শামুক ঝিনুক ওঠে। একবার এক তরুণ একটি নালা তৈরি করলো। নালাটি সংযুক্ত করলো পুকুরের ওই পারে সেই বিশাল দিঘির সাথে। দিঘির জল আসে পুকুরে, পুকুরের জল যায় দিঘিতে, দিঘির জল আসে পুকুরে, পুকুরের জল যায় দিঘিতে। পুকুরের নিটল জলে নতুন করে দেখা দেয় উন্মাদনা, আবার শুরু হয় উচ্ছ্বাস। জলাশয়ের বুকে আসে জোয়ার। ডিঙি নাওয়ে জওয়ান নাইয়া মাভুই মাভুই হাঁকে যায় উড়ু। হঠাৎ স্রোতের টান লেগে যায়, আবার হলো জোয়ার শুরু। সেই সে নাইয়ার তারাজ গলায় মাল্লার সব কণ্ঠ মেলায় হেইয়াহু হেইয়াহু হেইয়াহু। মেতে ওঠে শান্ত পুকুর, আবার বুঝি ঢেউয়ের খেলায়। মেয়েটি এখন স্রোতস্বিনী, বহমান এক জলের ধারা। কিছুক্ষণ পর দেখা দিল আকাশ। দিঘির জল আর পুকুরে আসে না, পুকুরের সব জল দিঘিতে হয় বিলীন। সেখানে মাছেরা খেলা করে না, রাজহংস চলে না, চান বাঁধানো ঘাট রূপ নেয় এক ভগ্ন স্তূপে। সেখানে কাদায় মাখামাখি হয়ে লীলা করে বিশালকায় জলহস্তি আশিকুনের দল। নেই কোনো মানব, যেন এক দানব বসতি। মেয়েটি পর্যবসিত হলো কর্তমাক্ত এক ডোবায়। এখন মেয়েটি একটি পচা ডোবা। যে পুকুরটি ছিল নিটোল স্বচ্ছ জলের আধার, এখন সেটি পরিত্যক্ত এক পচা ডোবা, দুর্গন্ধময় আবর্জনার এক স্তূপ। জলহস্তি আর শুকুরের দল মিলে সব কিছু গিলে খায় অবিচল। কেউ এখন আর তার পারে বসতি করতে চায় না। পাড়ের মানুষগুলো অসুস্থ, ওরা বলে পালাও পালাও পালাও। অসহায় মেয়েটি বুকে পাথর চেপে রাখে। তার মনে পড়ে একদিন সে ছিল এক উত্তাল সমুদ্র, একদিন সে ছিল এক স্বচ্ছ জলাশয়। মেয়েটি স্বপ্ন দেখে সেই সে তরুণদের, যারা এসে স্বচ্ছ জল দিয়ে ভরিয়ে দেবে জলাশয়টি, সংস্কার করবে জলাশয়ের সকল ধার, ফিরিয়ে নিয়ে আসবে সেই আনন্দ ঘন সোনালী দিন। তবেই মেয়েটি মুক্ত হবে আবর্জনা হতে, মুক্ত হবে ওই শুকর আর জলহস্তের নিপীড়ন হতে। হঠাৎ সকল নীরবতা ভেঙে ইসরাফিলের সিংহার মতো বেজে ওঠে ঘণ্টার ধ্বনি। মেয়েটি উন্মাদের মতো চিৎকার করে বলে, ওই বুঝি এলো, ওই বুঝি এলো আমার স্বপ্ন দেখা সেই তরুণ দল। জেগে ওঠো, যে যেখানে আছো জেগে ওঠো, ওই বুঝি আমার মুক্তির সময় সমাগত। তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো, আমাকে মুক্ত করো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। মানুষ ছুটে আসতে থাকে পুকুরের ধারে, আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে একাকার। মানুষ আর মানুষ, পুকুরের চারিধার ধরে দাঁড়িয়ে সারি সারি মানুষ। মেয়েটি এর আগে আর কখনো এতগুলো মানুষ একসাথে দেখেনি। ওরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে শুকর আর জলহস্তির তাণ্ডব। মানুষগুলো যেন এসেছে এই তাণ্ডব দেখতে, মেয়েটিকে মুক্ত করতে নয়। এমনি সময় আকাশ বিদীর্ণ করা শব্দে ডোবার তলদেশ ফেটে শুরু হয়ে যায় উৎপাত। মেঘটি রূপ নেয় অগ্নিগর্ভা এক বিধ্বংসী জ্বালামুখে। উদ্গীরণ হতে থাকলো লাভা, লাভার লাভা, লাভার লাভা। লাভার নিচে চাপা পড়ে মারা গেল শকুর আর জলহস্তির দল।
পাড়ের মানুষগুলোর মাঝে অনেকেই মারা গেল বেঘরে। একটু পরে আকাশ জুড়ে দেখা গেল ঘন মেঘ। শুরু হলো প্রবল বর্ষণ। বর্ষণ জল থই থই করছে চারিদিক, কানায় কানায় ভরে গেল জলাশয়। যখন বর্ষণ থামলো তখন দিক বিদিক ছুটে চলা মানুষগুলো আবার এসে ভিড় করতে লাগলো জলাশয়ের ধারে। ওরা কেউ বুঝতে পারেনি যে জলাশয়টির মাঝ বরাবর তৈরি হয়ে গেছে জলের ভেতর নিমগ্ন দেয়ালের মতো এক বাঁধ। কখনো কখনো জল কমে গেলে লাভার দেয়ালটি দৃশ্যমান হয়ে ওঠে। আবার যখন জলাশয়টি জলে ভরে যায় তখন জলের নিচে অদৃশ্য হয়ে যায়। জলের নিচে দেয়ালটি দিনে দিনে পুরো হতে 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 এক পাহাড়ের রূপ নিল। পাহাড়ের দুই পাশের মানুষগুলো একসময় যারা ছিল এক অপরের অতি আপনজন, তারা ক্রমেই পরস্পরের কাজ হতে পৃথক হয়ে গেল। এভাবেই ছোট্ট সেই জলাশয়ের দুপারের মানুষগুলো আর একতে পারল না। ক্রমেই জলাশয়ের অস্তিত্ব হারিয়ে গেল পাহাড় সম দেয়ালের মাঝে। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। জল নেই, খাবার নেই, নেই বিশুদ্ধ বাতাস। মানুষগুলো এক একজন বিভৎস চেহারার রূপ নিয়েছে। কেউ কারো খোঁজ রাখে না, যে যার মতো জীবন যাপন করছে। দেয়ালের দুপারের মানুষ একে অপরের মাংস চিড়ে খেয়ে নিবারণ করছে ক্ষুধা। ওদিকে পাহাড় সম দুর্ভেদ্য দেয়াল বহন করতে করতে মাটির দিকে মেয়েটি করতে করতে মেয়েটি ক্লান্ত পরিশ্রান্ত। এই কথাগুলো বলতে বলতে বৃদ্ধ লোকটি মাটির দিকে তাকিয়ে আপন বলে বলে উঠল, মেয়েটি জানে না তার জন্য কি অপেক্ষা করছে। যুবক নিথর দাঁড়িয়ে থাকেন। তিনি স্তব্ধ হয়ে আপন উপলব্ধির জগতে প্রবেশ করলেন। তার মুখে সোনার পাঁজর দীপ্ত জল জল। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। অরণ্য নিস্তব্ধ। সে বুঝতে পারে সমুদ্র, জলাশয়, ডোবা সব একই সত্তার রূপ। মুক্তি বাইরে নয়, দেয়াল ভাঙার আগুন নিজের ভেতরেই জ্বলে। এই সংকল্প মনে ধারণ করে যুবক বিদায় জানান বৃদ্ধ লোকটিকে। সব একই সত্তার রূপ, মুক্তি বাইরে, দেয়াল ভাঙার আগুন নিজের ভেতরে। এই সংকল্প মনে ধারণ করে যুবক বিদায় জানান বৃদ্ধ লোকটিকে। বৃষ্টি তিনি এগিয়ে চলে মাঝে মাঝে কখন দেখি। তিনি এগিয়ে চলে তিনি এগিয়ে চলে কতগুলো বস্তি বস্তি জনজীব দাঁড়িয়ে সমুদ্রের গভীরে নিষ্পাপ করে মালতী দেবতী হাসি হাসি জলে সমুদ্র জলটি খোলায় সমুদ্র সমুদ্র কেবল জল হয়, সমুদ্র হলো জীবন। এখানে সব বাবা মা যে জলে জমেছিল সে জল আর জল ভেঙে সমুদ্র বলে রাখছে। সে আসলে এক জন্মই বিরুচিয়া থেকে স্বাধীনতা করে এই চিন্তিত আর পাখির সমুদ্রের তিনি প্রতিদিন এখানে এসে জীবন এই বিশাল সমুদ্রকে ধরে রাখা যদি সমুদ্রের সব জল হয়ে যাবে তার মানুষ
তোমার বাবা মা এই ঘরের তারা স্মৃতি লিখে গেছেন আকাশে এবং যখন অবসর সম্ভব তাহলে তারা আমি সেই নদীগুলো বিরুদ্ধে ওই শব্দে আমাদের ছেলেটি বিরক্তির ভালো প্রথমবার সৃষ্টি গল্প নয় সে আর খুঁজে কার মধ্যে সমুদ্র গাও দিয়ে যায় সব কিছু বিস্তারিত ছিল সেদিক থেকে সে প্রতিদিন আসে কিন্তু অপেক্ষা করতে নয় নিজের ভিতরে সমুদ্রকে নিজের ভিতরে সমুদ্রকে নিজের ভিতরে সমুদ্রকে নিজের ভিতরে সমুদ্রকে নিজের ভিতরে সাড়ে বারোটায় এসে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ওদের একটা আলাদা অসংখ্য ধন্যবাদ আমাদের তিন বই নিজামী বাড়িতে লেখালেখি এবার আমরা যারা আজকের মঞ্চে এসেছিলাম তাদের সবাইকে আবার যদি আপনারা সবাই মঞ্চে চলে আসেন খুব ভালো হবে আমাদের ये वाली का मौका पर ठीक है पर